আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি খুরশেদা কাকলি। দীর্ঘ ২২ বছর পর কাল খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নেতাকর্মীদের উজ্জীবিত করতে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। দলীয় প্রধানের আগমনের খবরে উজ্জীবিত খুলনা ও আশপাশের জেলার বিএনপি নেতাকর্মীরা। তারা আশা করছেন তারেক রহমানের জনসভায় স্মরণকালের সবচেয়ে বেশি জনসমাগম হবে। খুলনা থেকে আজিজুল ইসলামের ক্যামেরায় মোহাম্মদ আবু তৈয়বের রিপোর্ট। খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠ পরিদর্শন করেছেন স্থানীয় নেতারা। সোমবার এই মাঠেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মী আর সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। দীর্ঘ ২২ বছর পর খুলনায় তারেক রহমানের আগমনের খবরে উচ্ছ্বসিত সাধারণ নেতাকর্মীরা। অপেক্ষায় আছেন দলীয় প্রধানকে সামনে থেকে দেখার আর জনগণের জন্য তার পরিকল্পনা সম্পর্কে জানার। সেই পরিকল্পনা শুনে এবং সেটা অনুধাবন করে আগামীর বাংলাদেশ গড়ার জন্য সমগ্র খুলনার তরুণ ও যুব সমাজকে নিয়ে আমরা কাজ করব। অত্যন্ত আনন্দিত এবং উদ্গ্রীব হয়ে আছে কতক্ষণে আমরা তার দেখা পাবো। ওনার আশাকে কেন্দ্র করে এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে খুলনা সহ এতদ অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ২ তারিখে আমরা খুলনাবাসী সকলেই যারা আছি জেলা মহানগরে সবাই ঈদের একটা আমেজ পাচ্ছি। আগামী ২রা ফেব্রুয়ারি সকাল 10টায় প্রভাতীর মাঠে সারা খুলনাবাসী একত্রিত হবে। তারেক রহমানের আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন কেন্দ্রীয় ও মহানগর বিএনপি নেতারা। বলছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। স্মরণকালে সবচেয়ে বেশি জনসমাগমের জন্য দলের সকলেই কাজ করছেন। হাজার হাজার শ্রমিক এখানে বেকার, তেমনি শ্রমিকদের প্রায় কাছাকাছি আসতে চায়, শ্রমিকদের হৃদয়ের কথা শ্রমিকদেরকে সচক্ষে সামনে থেকে দেখতে চায়। তার জন্য আমরা এবারকার ভেন্যু এখানে আমরা নির্ধারণ করেছি। বিএনপি নতুন পরিকল্পনা নিয়ে নেমেছে দেশকে একটি বৈষম্যহীন শোষণহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য, এবং সেই কারণেই আমাদের নেতা যখন এখানে আসবেন আমরা মনে করি লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে। নির্বাচনে তিনি তার দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতেই উনি খুলনা আসছেন এবং আমরাও খুবই আনন্দিত যে আমাদেরকে উনি নিজে হাতে পরিচয় করে দেবেন এবং খুলনার সমস্যা নিয়ে উনি কাজ করছেন। সমস্যার সমাধানের জন্য উনি ওনার আগামী দিনের কর্মপরিকল্পনায় খুলনায় উনি প্রকাশ করবেন। নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেবেন। এনটিভি নিউজ ডেস্ক। শেরপুর ও জামালপুরে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় আর কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে শেরপুরে পৌঁছে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষে নিহত জামায়াতের উপজেলা সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারত করবেন ও পরিবারের সাথে সাক্ষাৎ করবেন দলের আমির। পরে সেখান থেকে বের হয়ে জামায়াত ইসলামের আমির সরাসরি সমাবেশ স্থল শেরপুর পৌর পার্কে যাবেন। সেখানে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। শেরপুরের নির্বাচনী জনসভা শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যাবেন জামালপুর। দুপুরে শহরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য দিবেন। জনসভা সফল করতে সমাবেশ স্থলের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে শেরপুরে আছেন সহকর্মী আবির আহমেদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আবির, জামাত আমির কি শেরপুরে পৌঁছেছেন? তার আজকের কর্মসূচি সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? কাকলি, জামাতের আমির এখনো শেরপুরে পৌঁছায়নি। যে শহীদ রেজাউল করিম তার কবর জিয়ারত করতে কিছুক্ষণ পরে অর্থাৎ 10:30 নাগাদ তার আসার কথা রয়েছে এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এবং এর আগে জামাতের আমির যেটি বলেছিলেন যে তার যে দলীয় নেতা সংঘর্ষে যিনি নিহত হয়েছেন তার পরিবারের পাশে তিনি দাঁড়াবেন। আমার পেছনে যে সেই নেতার বাড়িটি রয়েছে মূলত এই জায়গাতেই জামাতের আমিরের কিছুক্ষণ পরেই পৌঁছানোর কথা এবং দেখেছি যে তার এখানে আগমন উপলক্ষে রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী ছিল এবং নেতাকর্মীরা ছিল এবং কিছুক্ষণ পরে তিনি এখানে হেলিকপ্টার যোগে
ঠিক এই জায়গাতে আসবেন। সামনের যে এই মূল সড়কের যে পাশের যে রাস্তাটি রয়েছে সেখানে মূলত হেলিকপ্টার যোগে তিনি নামবেন এবং সেখান থেকে যেহেতু এটি সরু রাস্তা সেখান থেকে তিনি এখানে হেঁটে আসবেন এবং তার এখানে আসাকে কেন্দ্র করে দেখেছি যে রাস্তার মোড়ে মোড়ে জামাতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন এবং এখানে যে শহীদ পরিবারের যারা রয়েছেন তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তাদের পাশাপাশি দাঁড়াবেন এবং এরপরে জামালপুর এই শেরপুরের এই জায়গা থেকে জনসংযোগ করে তার জামালপুরে যাওয়ার কথা রয়েছে এবং এরপরে সন্ধ্যা নাগাদ ঢাকায় তিনি সমাবেশ করবেন। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ কাকুলি। দর্শক, জানছিলাম জামাত আমিরের শেরপুর সফরের খবর। চট্টগ্রাম নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে বন্দর কর্তৃপক্ষের চুক্তি বাতিলের দাবিতে শ্রমিক দলের ডাকে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের সব কার্যক্রম। শ্রমিক দলের অভিযোগ, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি স্বয়ংসম্পূর্ণ এনসিটি লাভজনক টার্মিনাল এবং এর আশপাশে নৌবাহিনীর ঘাঁটিসহ স্পর্শকাতর স্থাপনা রয়েছে। ফলে সেখানে বিদেশি কোম্পানির অবস্থান নিরাপত্তা হুমকির কারণ হতে পারে। অপরদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্দরকে গতিশীল ও আধুনিকায়নের স্বার্থে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি হয়েছে। এদিকে বন্দরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা নেয়ার পাশাপাশি বন্দর এলাকায় যে কোনো ধরনের সভা ও মিছিল নিষিদ্ধ করেছে সিএমপি। ব্যবসায়ীরা বলছেন, অবিলম্বে বন্দর সচল না হলে বন্দরে পণ্য জোট সৃষ্টি হবে, যা আসন্ন রমজানে বাজারে বিরূপ প্রভাব ফেলতে পারে। সদ্য শেষ হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আসলে কতটা আন্তর্জাতিক মানের ছিল, সেই প্রশ্ন তুলেছেন ক্রেতা দর্শনার্থীদের পাশাপাশি দেশি বিদেশি ব্যবসায়ীরাও। তাদের অভিযোগ, নামে আন্তর্জাতিক হলেও মেলার পরিবেশ, পণ্যের মান ও সুযোগ সুবিধা কোনোটাই আন্তর্জাতিক মানের নয়। এবারের বাণিজ্য মেলা পুরোপুরি সফল হয়নি বলে স্বীকার করছেন খোদ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনও। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। ৩০তম আসরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ৫০ টাকার টিকিট কেটে অনেকটাই হই হুল্লোড় করে মেলায় প্রবেশ করছে ক্রেতা দর্শনার্থীরা। মেলায় প্রবেশ করেই অস্বস্তি, আচ্ছন্ন ধুলোবালিতে নিঃশ্বাস নেওয়াই কঠিন। যেখানে সেখানে ছড়িয়ে আছে কাগজ আর পলিথিন প্যাকেট। যে পরিমাণের যে ধুলা উঠতেছে মানুষের, শিশু, বাচ্চা বা বৃদ্ধ মানুষগুলো আসছে, তো তাদের দিকে তো নজর দিচ্ছে না। পূর্বাঞ্চলের বিশাল জায়গা নিয়ে বাণিজ্য মেলায় অংশ নিয়েছিল ৩২৯টি প্রতিষ্ঠান। এর মধ্যে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং হংকং এই ৬টি দেশের স্টল ছিল ১১টি। দর্শনার্থীদের অভিযোগ, মেলায় ছিল না কোনো নতুনত্ব। ইউরোপ আমেরিকান জিনিস, ইভেন চায়নার ভালো ভালো জিনিসও যদি বলি, সেগুলো আমাদের এখানে এক্সপেক্ট করি, কিন্তু ওই ঘুরে ফিরে ওই একই জিনিসই পাই। নিউ মার্কেটে যাই, গাউছিয়া যাই, মানে ওখানকার দোকানদারের সব জিনিসপত্র দিয়ে এখানে ভর্তি। মেলা আন্তর্জাতিক, অথচ ভেতরে অবৈধভাবে প্রবেশ করে অর্ধেকের কম দামে পণ্য বিক্রি করতে দেখা গেছে হকারদের। আমরা 30 লাখ 40 লাখ টাকা মনে করেন যে শোরুম নিচ্ছে, আমরা তো মনে করেন যে ফুটে বসে 1000 টাকা 2000 টাকা দিয়া শোরুমে এটা নিতে গেলে 500, 550, 800 এমন হইতে পারে। এমন বাস্তবতায় বাণিজ্য মেলার মান নিয়ে প্রশ্ন তুলেছেন দেশি ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলো। সন্তুষ্ট নন বিদেশি ব্যবসায়ীরাও। কিছু লো প্রোফাইল দোকানপাট আছে যেগুলো আসলে এখানে নিউ মার্কেট থেকে আসা বিভিন্ন লোকাল মার্কেটের জিনিসপত্র এখানে সেল হয়, যার ফলে আন্তর্জাতিক মানটা আর বজায় থাকে না। সো ভেরি সরি টু সে যে দিন দিন এটা মান হারাচ্ছে। इंटरनेशनल नाम होने से नहीं इंटरनेशनल होता सर, उसका काम भी इंटरनेशनल जैसा होना चाहिए, पब्लिक भी, क्राउड भी और स्टॉल भी इंटरनेशनल जैसे होने चाहिए थे। इन यूरोप, इन दे डोंट नो, इन लैटिन अमेरिका दे डोंट नो, साउथ अमेरिका, नॉर्थ अमेरिका दे डोंट नो एनीथिंग अबाउट दिस फेयर। इफ दे इंक्रीज फॉर मेकिंग द পাবলিসিশন এন্ড অ্যাডভার্টাইজমেন্ট। বাণিজ্য মেলা পুরোপুরি সফল হয়নি বলে স্বীকার করেছেন বাণিজ্য উপদেষ্টাও। বলছেন, আগামী দিনে সুবিধা আরও বাড়ানো হবে। আমাদের নাগরিকদের যে আগ্রহ, যে কারণে ওনারা বাণিজ্য মেলায় আসেন, আমাদের জাতীয় সক্ষমতা সম্বন্ধে একটা ধারণা নেওয়া, সামগ্রিকভাবে উৎসাহিত হওয়া, অনুপ্রাণিত হওয়া। আমরা সেটা কতটুকু করতে পেরেছি, সম্ভবত পারিনি, আমরা সেখানে যেতে চাই। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দিন দিন তার উদ্দেশ্য হারাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। 90 দশকে যতগুলো কোম্পানির প্রথম 2-3 বার দেখি আমি, যে বিভিন্ন যতগুলো দেশ, যতগুলো কোম্পানি এসেছিল, এখন তার থেকেও সংখ্যা কমে গেছে। আসলে তো হওয়া উচিত ছিল আমার বাংলাদেশের এখন ট্রেড যত বড় হয়েছে, এটা হয়তো আরও 4 গুণ বাড়ার কথা ছিল।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যে এবার বাণিজ্য মেলায় প্রায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে, আর রপ্তানি আদেশ এসেছে ২২৪ কোটি টাকার। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এবার খেলার খবর। ক্রিকেট বিশ্বকাপের সময়টা কাজে লাগাতে ওয়ানডে নয় টি-20 টুর্নামেন্টে আয়োজন করতে যাচ্ছে বিসিবি। আগামী 5 ফেব্রুয়ারি থেকে জাতীয় দল ও তার আশপাশে থাকা খেলোয়াড়দের নিয়ে শুরু হবে অদম্য বাংলাদেশ টি-20 কাপ। টুর্নামেন্টে 3টি দল অংশ নিতে যাচ্ছে, যেখানে ধূমকেতু একাদশের নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-20 অধিনায়ক লিটন দাস, দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের নেতৃত্বে থাকবেন আকবর আলী। এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের পারিশ্রমিক ও পুরস্কার মিলিয়ে সর্বমোট প্রাইজ মানি থাকছে 2,50,00,000 টাকা। কোচিং বিভাগেও থাকছেন তারকা সব কোচরা। টি-20 কাপের সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 5, 6 ও 7 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো, আর 9 ফেব্রুয়ারি মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।